আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়ে গতরাতে গণনা শুরুর পর তা এখনো চলছে। অনিয়মের অভিযোগে ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সহ 4টি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। আর ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বলেছেন পরাজয় নিশ্চিত জেনেই ভোট বর্জন করা হয়েছে। ৩৩ বছরের দীর্ঘ স্থবিরতা কাটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটের দেখা পেলেও শেষ মুহূর্তে এসে পরস্পর প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর মধ্যে দেখা দিয়েছে নানা অভিযোগ, পাল্টা অভিযোগ। ভোট বয়কট করে গতরাতে ক্যাম্পাসে মিছিল করে ছাত্রদল সহ 4টি প্যানেলের প্রার্থী সমর্থকরা। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের 21টি হলে 224টি বুথে পছন্দের প্রার্থীকে ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে ছিল অপেক্ষা। জাকসুতে মোট 11,810 জন ভোটারের মধ্যে 8,023 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গ্রহণ শেষের 1 ঘণ্টা আগে প্রশাসনের বিরুদ্ধে নানা অসঙ্গতির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান জাতীয়তাবাদীপন্থী 3 শিক্ষকও। জাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান। তিনি আছেন বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে। মেজবা, কোনো কেন্দ্রের ফলাফল কি জানতে পেরেছেন? ক্যাম্পাসের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ আর কি তথ্য আছে আপনার কাছে? এখন পর্যন্ত যে খবর আমাদের কাছে এসেছে, এখন পর্যন্ত প্রায় 11টি ভোট কেন্দ্রের ফলাফল গণনা শেষ হয়েছে, কিন্তু ফলাফল যে কি হবে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি 11টা, এবং এখন পর্যন্ত 3টি ভোট কেন্দ্রের ফলাফল এখন গণনা করা হচ্ছে। একই সাথে 3টি ভোট কেন্দ্রের কিন্তু এখন হচ্ছে, হয়তো আমরা কিছুক্ষণ পরে এই 3টি সহ টোটাল 14টা ভোট কেন্দ্রের ফলাফল আমরা হাতে পাবো কিছুক্ষণের মধ্যেই। এখন পর্যন্ত কিন্তু ভোট গণনা চলছে, 14টা ভোট কেন্দ্রের ফলাফল কিছুক্ষণের পর আমরা জানতে পারবো। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অবস্থা যদি বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুড়ে গতকাল থেকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু এখনও বহাল আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সন্ধ্যায় কিছু দেখেছি যে ছাত্রদল কালকে বিকেল 4টার পর ভোট বর্জনের পর থেকে ক্যাম্পাসে আরও 3টা সমন্বিত পরিষদ সহ 3টা দল কিন্তু 3টা প্যানেল থেকে কিন্তু ভোট বর্জনের ঘোষণা দেয়। তারপর থেকে কিছু উত্তেজনা ছিল কালকে মধ্যরাত পর্যন্ত, তারপর থেকে আবার স্বাভাবিক অবস্থায় কিন্তু ইরাজ করছে। এখন পর্যন্ত যে আগের পূর্বের যে নির্দেশনা বহিরাগতদের ভেতরে ঢুকতে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা কিন্তু এখনো বহাল হয়েছে। একটু জানিয়ে আগে কিছুক্ষণ আগে এখন কিন্তু প্রীতিলতা হলের ভোট গণনা চলছে। সেই প্রীতিলতা হলের কিছুক্ষণ আগে এখানে একজন শিক্ষকের ইন্তেকাল হয়েছেন, যেহেতু ভিতরে অনেক গরম, যার কারণে কিন্তু চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন তিনি, এবং তিনি কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন, যার কারণে এখানে কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে শিক্ষকদের মধ্যে। এবং ভোট গণনা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, কিন্তু এখন কিন্তু আবার স্বাভাবিক প্রক্রিয়ায় ভোট গণনা চলছে। সব কিছু মিলিয়ে যে শিক্ষক ইনি কিন্তু চারুলতা, এই শিক্ষক যে প্রীতিলতা হলের শিক্ষক ছিলেন এবং তিনি সেখানের বক্তা ছিলেন। এখন পর্যন্ত 14টি কেন্দ্রের ভোট গণনা চলছে। দুপুর নাগাদ আসলে যে ফলাফল, সেই ফলাফল আসলে নিশ্চিত করা যাবে বলে আমাদেরকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। হয়তো জুমার নামাজের আগে সে ফলাফলটা আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সেটি আরও দেরিতেও হতে পারে আমাদেরকে জানিয়েছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যেটি বলছিলাম, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে গতকালের যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনা মেনেই কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। গতকাল মধ্যরাত পর্যন্ত কিছুটা উত্তেজনা ছিল, বিভিন্ন দল ভোট বর্জনের পরে কিছু বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং নির্বাচন কমিশন স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের ভোট গণনার কাজ করে যাচ্ছে। সংবাদ মাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা আছেন, আসলে দুপুর নাগাদ জানা যাবে আসলে ফলাফল কি হয়। এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন, তাদের যে দাবি, তারা যেটি বলছিলেন যে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এখান থেকে তারা যাবে না। আমরা বাইরে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি দেখেছি এবং ভেতরেও ভোট গণনার হল রুম ছাড়াও কিন্তু যে সিনেট ভবন আছে তার বারান্দা দিয়ে বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন।
সবকিছু মিলে এখন পর্যন্ত ভোট গণনা চলছে। আশানুরূপে আমরা জানাতে পারবো দুপুর নাগাদ আসলে ফলাফল কি হয়। এই ছিল সবশেষ। আমরা জানছিলাম জাকসু নির্বাচনের সর্বশেষ খবর। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের আরেক সহকর্মী আপেল শাহরিয়ার, কথা বলছি তার সাথে। আপেল, নির্বাচনের ফলাফল পেতে আর কত সময় লাগতে পারে, কি বলছেন কর্তৃপক্ষ? জাকসু নির্বাচনের ফলাফল পেতে আরও অনেক সময় লাগবে। গতকাল মধ্যরাতে বলা হয়েছিল যে দুপুরের মধ্যে হয়তোবা হয়ে যাবে, তবে আমরা খোঁজখবর নিয়ে যেটি দেখলাম যে অনেক সময় লাগবে। তবে হল সংসদের প্রায় 11টি হলের ফলাফল অর্থাৎ গণনা শেষ করা হয়েছে। আর তার মধ্যে আমি যে মীর মোশাররফ হোসেন হলের সামনে যেখানে রয়েছি সেখানে হচ্ছে হল সংসদের গণনাটি শেষ হয়েছে। এছাড়াও কাজী নজরুল ইসলামের হল সংসদের ফলাফল মানে যে গণনাটি সেটি শেষ হয়েছে। তবে এখনকার যে বিষয়টি সবচেয়ে উদ্বেগের বিষয়টি যেটি আমি লক্ষ্য করছি, যে ব্যবস্থাপনার মাধ্যমে নির্বাচন কমিশন এই গণনাগুলো করছে তার মাধ্যমে কিছুটা জটিলতার সৃষ্টি হচ্ছে, কেননা অনভিজ্ঞ লোকজনকে দিয়ে এটি করা হচ্ছে। আজকে বলা হয়েছিল যে অভিজ্ঞ লোকজন নিয়ে এসে গণনার কার্যক্রমটি শুরু করা হবে। 21টি কেন্দ্রের যে ফলগুলো রয়েছে ব্যালট পেপারগুলো রয়েছে সেগুলো এখন আলাদা করা হচ্ছে। আলাদা করে যেহেতু হাতেই গণনা করা হবে এজন্য কিছুটা সময় লাগছে। আর মূলত আমরা গতকাল দেখেছিলাম যে ছাত্র দলের যে প্যানেল সেখান থেকে ভোট বর্জন করা হয়েছে এবং তাছাড়াও আরও 4টি প্যানেল, মোট যে 8টি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেছিল তার মধ্যে 5টি তারা সরে এসেছে। তবে এখন ছাত্রদল যেটি বলছে যে এই ভোটটি স্থগিত করে নতুন করে আবার যাতে শুরু করা যায় সেটি তারা দাবি তুলছে। তবে নির্বাচন কমিশন বলছে এখন এইভাবে কোনো সুযোগ নেই। তারা এখন যেহেতু ফল গণনার দিকে চলে গেছেন এবং ফলাফলের দিকে চলে যাবেন, আসলে নতুন করে আবার ভোট গ্রহণের কোনো সুযোগ তারা দেখছেন না। আর এদিকে বলে রাখি যে বরাবরই যে অভিযোগটি করা হচ্ছিল যে প্রার্থীরা বলছিলেন যে বহিরাগতদের যে আনাগোনা, তো আমি যেটি লক্ষ্য করলাম যে আজকেও দেখলাম যে অনেক বহিরাগতরা আনাগোনা করছেন। যদিও বৃষ্টি পড়ছে, মানুষের উপস্থিতি ক্যাম্পাসে কিছুটা কম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যাপক উপস্থিতি আমরা ভোটের দিন লক্ষ্য করেছিলাম, আজকের দিনে সেরকম দেখতে পাইনি। অর্থাৎ যে গেটগুলোতে যেটা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল, এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যাটা কমে এসেছে। এক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা একটু উদ্বেগ জানিয়েছেন যে যেহেতু হচ্ছে এখন ফলাফলের দিকে চলে আসতেছে, কী ধরনের পরিস্থিতি তৈরি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদিও বলছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার তারা নিয়ে রেখেছেন। দীর্ঘদিন পর ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। তবে জলদস্যু ও নৌপুলিশ সহ সংশ্লিষ্টদের আতঙ্ক সর্বত্রই। রক্ষকে অনেক ক্ষেত্রে ভক্ষক হয়ে যাচ্ছে সে অভিযোগ করছেন জেলেরা। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন তারা। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। দ্বীপ জেলা ভোলার চারপাশটাই মেঘনা ও তেঁতুলিয়া নদী বেষ্টিত। এবার ইলিশ মৌসুমের 4 মাস পর জেলেদের জালে ধরা পড়ছে রূপালী ইলিশ। জেলার সর্বদক্ষিণে চরফ্যাশন উপজেলার সামরাজ মাছঘাটটি দীর্ঘদিন ইলিশ শূন্য ছিল। সে ঘাট এখন প্রতিনিয়ত জেলেদের হাঁক ডাকে সরগরম থাকছে। জেলেদের নৌকা ঘাটে ভিড়ছে আর জেলেরা রূপালী ইলিশ নৌকা থেকে নিয়ে ছুটছেন বিক্রির আশায়। প্রযুক্তি বাইরেছে, কক্সিডে করে 20-22 কেজি করে মাছ দেই। এই মাছটা কক্সিডের ভিতরে খুব ভালো থাকে। তবে রূপালী ইলিশ যখন জেলেদের জালে ধরা পড়ছে, ঠিক তখনই নদীতে ডাকাতের পাশাপাশি বাড়ছে নৌ পুলিশের হস্তক্ষেপ। জেলে ও আড়তদারদের অভিযোগ মোটা অঙ্কের টাকা নিচ্ছে এসব নৌ পুলিশ সদস্যরা। জলদস্যু ডাকাতি করলে তো মোটামুটি কি 1 কন্টেনার তেল নেয় বা মাছ ফেলে মাছ ধোয়া লয়ে যায়। নৌ পুলিশে যেই মিলে অত্যাচার শুরু করছে জেলের এই বছর, জেলেরা এমনি ক্ষতিগ্রস্ত হয়, জেলেরা ফানে মাছ। কোস্টগার্ডের টাকা খায়, নৌ পুলিশের টাকা খায়, ওই মৎস্যজীবীর টাকা খায়। কোন কোন থানাকে আমি সব কইতারি। নৌ পুলিশ এবং নদীর লাইনে যারা সংশ্লিষ্ট আছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যাতে নদীতে জেলেরা নির্বিঘ্নে তাদের জাল বাইতে পারে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, এখন কাঙ্ক্ষিত ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে, এর ফলে তাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ইলিশের যে কাঙ্ক্ষিত আহরণ সেটা জেলেরা পারছে, জেলেরা খুশি
এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, নদীতে পলিউশন কমেছে। জলদস্যুর কবল থেকে এবং নৌ পুলিশ, কোস্টগার্ড সহ সংশ্লিষ্টদের চাঁদা নেওয়া থেকে জেলেদের রক্ষা না করলে রূপালী ইলিশ থেকে দেশবাসী বঞ্চিত হবে, তেমনটাই বলছে সচেতন মহল। এনটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে রূপগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মোগরাপাড়ার ৬ কিলোমিটার মহাসড়কে তীব্র যানজটে প্রতিনিয়ত থমকে যাচ্ছে জনজীবন। যানজটের কারণে হুমকির মুখে পড়েছে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের শিপমেন্ট, নষ্ট হচ্ছে খাদ্যপণ্যবাহী কাঁচামাল। জেলা প্রশাসক জানিয়েছেন, ঢাকা সিলেট মহাসড়কে ৪ লেনের কাজ চলমান থাকায় এই যানজট সৃষ্টি হচ্ছে। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। পাখির চোখে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউসিয়া দীর্ঘ ৮ কিলোমিটার আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়ার ৬.৬ কিলোমিটার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের চিত্র। যানজটের কারণে পথ যেন শেষ হয় না। দীর্ঘ যানজট আর ধীরগতির কারণে ব্যবসা বাণিজ্য সবকিছু যেন থমকে আছে। যানজটের কারণে ১০ থেকে ২০ মিনিটের যাতায়াতের রাস্তায় বসে থাকতে হয় ৩ থেকে ৪ ঘন্টা। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এই দুর্ভোগ থেকে মুক্তি চায় স্থানীয়রা। আপনি ঢাকা থেকে আসতে কোথায় জ্যাম পাবেন না, এই জায়গায় জ্যাম পাবেন, সেটা শুক্রবার হোক আর শনিবার হোক আর সরকারি কোনো ছুটি হোক। এই জ্যামের জন্য মানুষের দেখা গেছে মেডিকেল রুগী যাইতে গেলে কত যায় ঝামেলা, কত গ্যাঞ্জাম হয়। ঠিক মতো অফিসে পৌঁছতে পারি না, বিকেলে যাইতে অনেক দুর্ভোগ পোহাইতে হয়। 10 মিনিটের রাস্তা না, 2.5 ঘন্টা সময় এই পর্যন্ত। তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জানায়, ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে রয়েছে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। যানজটের কারণে রপ্তানি বিপর্যয়ের মুখে। জ্যামের কারণে আমাদের পণ্য পরিবহনে ব্যাঘাত তৈরি হচ্ছে, আর এই ব্যাঘাতের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে শূন্য করে চলে আসছে। এই রাস্তায় অনেক অসুস্থ রোগী ইন্তেকাল করে এই ট্রাফিক জ্যামের জন্য। সুতরাং এই যানজট এই নিরসনের জন্য আমি মনে করি প্রশাসনকে আরও অ্যাক্টিভ হতে হবে, বিশেষ করে হাইওয়েতে। দুর্ভোগের কথা স্বীকার করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জানান, ঢাকা সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সড়ক কাঁচপুর ঢাকা সিলেট মহাসড়কের 4 লেন এবং 2টি সার্ভিস লেনের কাজ চলমান থাকায় এই যানজট সৃষ্টি হয়েছে। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু একটা ব্যস্ততম রোড এবং তখন আমরা প্রায়শই কিন্তু একটা জ্যামে পড়ি এবং এটি প্রতিনিয়ত একই রকমের চিত্র দেখা যায়। এখান থেকে ওভারকাম করতে পারি এবং আমরা এই রোডটাকে কিভাবে পুরোপুরিভাবে চালু করতে পারি সেজন্য আমরা সর্বাত্মকভাবে সহায়তা করব। যানজট মুক্ত সড়ক ও মহাসড়ক চাইছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা। এনটিভি নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। 2 ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং এই সংক্রান্তে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশন সদস্যরা জানান, খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবেন। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত 6 সদস্য বিশিষ্ট কমিটির প্রস্তাবনাগুলো বৈঠকে তুলে ধরা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম 3টি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকে দেখতে হবে। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।